ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত এসেছিলাম, এই স্লাইড পর্যন্ত এসেছিলাম যে মেকানিজমে দুটা থিওরি আছে। ফার্স্ট যে থিওরিটা সেটা এগেইনস্ট এ স্ট্রং আর্গুমেন্ট আছে যে এটা ঠিক না, ফলে সেকেন্ড একটা থিওরি প্রপোজ করা হয়েছে। সেকেন্ড থিওরি তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে যে শুধু জিঙ্ক না, জিঙ্ক ব্রাশ ডিপোজিট হয় ক্লাস শুরু করে দিয়েছে, তো লেকচার শুরু করে দিয়েছে। তুমি কোথায়? হ্যাঁ, শুরু করছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার, তোমাদের সিআর আমাকে ফোন করে আমাকে বলছে ক্লাস আছে, আমি ক্লাস শুরু করে দিয়েছি। কি বুঝতে পারছি না আর ওর নেটের সমস্যা, তো ওর মেবি আসতেছে না আর কি। আসতেছে না, ও মনে করছে আমি ক্লাস করছি। জি স্যার। সেকেন্ড থিওরিতে বলা হচ্ছে যে শুধু জিঙ্ক না, ব্রাশ ডিপোজিট হয়ে যায়। আর সেকেন্ড স্টেপে হচ্ছে কপারটা ডিপোজিশনে থেকে যায়, জিঙ্কটা ডিপোজিশন থেকে যায়। আর কপার থার্ড স্টেপ হচ্ছে কপারটা আবার প্লেটিং ব্যাক হয়। ফলে বেশি পোরোসিটিটা বেশি সময় এক্সিস্ট করে, ফলে একটা ইজিয়ার একটা পাথ পায়। ফলে সে কারণে একটা অ্যাপ্লিসেবল লেন্থ একটা স্পেসিফিক টাইমে অ্যাফেক্টেড হওয়া সম্ভব। এই যে porous nature of deposits permits easy contact between solution and the brush. So এইটা এই আর্গুমেন্টটা অ্যাকসেপ্টেড। সো এই পর্যন্ত আমাদের গতকালকে লেকচার ছিল। আজকে হচ্ছে প্রিভেনশন কিভাবে হবে। দুইটা ওয়ে, টু ওয়ে টু মিনিমাইজ সবসময়। পরেশান কোনো সময় বন্ধ করা যায় না। এখন শুরু থেকে বলা হচ্ছে পরেশানটাকে কন্ট্রোল করা যায়। আমাদের হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারের মতো একদম সারানো, যারা একবার ব্লাড প্রেশার বা ডায়াবেটিস হয়েছে সাধারণত এটা রিমুভ হয় না, তাদেরকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে রাখা যায় ওষুধ খেয়ে। যেরকম এটাকে মিনিমাইজ করা যায়, কন্ট্রোল করা যায়। দুটা ওয়ে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টের অ্যাগ্রেসিভনেসটাকে রিডিউস করতে পারে। তোমরা বলো তো এনভায়রনমেন্টের অ্যাগ্রেসিভনেসকে কিভাবে রিডিউস করব? এনিবডি? ইনহিবিটর ইউজ করব। রাইট, থ্যাংক ইউ। তোমার রোল নম্বর কত, নাম কি বলো একটু? স্যার রোল 20, আশির রহমান নির্ঝর। আচ্ছা, তুমি বেশ মাঝে মাঝে রেসপন্স করো, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশনটা আমি আরো কয়েকটা ইয়েতে বলেছি যে, এবং এটা নিয়ে ডিটেইলস পরে আসবে এক সময়, এটা ডিটেইলস যাবো না, শুধু নামটা জেনে রাখবা। শুধু ক্যাথোডিক প্রোটেকশন না, এর অন্য আরেকটা যে কি অল্টারনেট আরেকটা যেটা ওয়েটা আছে সেটাকে অ্যানোডিক প্রোটেকশন বলা হয়, এর উল্টা একটা প্রোটেকশন। এই দুটোই আমরা পরে করবো একটা চ্যাপ্টারে। কিন্তু এই দুইটা মেথড বলা হচ্ছে অ্যাবোভ আর নট ইকোনমিক্যাল। এটা এক্সপেন্সিভ দুটো কারণে হয়। এক, প্রসেসটা এক্সপেন্সিভ, আর একটা হচ্ছে যে আমি হয়তো প্রসেসটা এক্সপেন্সিভ না, কিন্তু আমি যে টার্গেট নিয়ে দিয়েছি ওই টার্গেট খুব বেশি অ্যাচিভ হচ্ছে না। সে প্রসেস আমি যে এই দুটো মেথড দিয়েছি অত এক্সপেন্সিভ না, কিন্তু আমার টার্গেট অ্যাচিভ হচ্ছে 5% টার্গেট অ্যাচিভ হচ্ছে। সেই সেন্সে যদিও সিস্টেমটা অত এক্সপেন্সিভ না, এই যে কিন্তু টার্গেট যেহেতু অনলি 5% অ্যাচিভ, এই ক্ষেত্রে বলতে হবে যে আলটিমেটলি সিস্টেমটা এক্সপেন্সিভ। তা বলা হচ্ছে যে উপরে দুটা যে মেথড আছে এটা মানে ইকোনমিক্যাল হয় না, ইফিসিয়েন্ট হয় না। তাহলে ইফিসিয়েন্ট একটা মেথড আমাকে বলতে হবে। ইফিসিয়েন্ট একটা মেথড বা একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি ইউজুয়ালি লেস সাসেপ্টিবল অ্যালয় ইজ ইউজড। যে অ্যালয়টা লেস সাসেপ্টিবল সেটা তুমি ব্যবহার করো। লেস সাসেপ্টিবল কোনটা? যেটাতে জিঙ্ক কম থাকে, যেহেতু ডিজিঙ্কিফিকেশন আমরা আগে দিন দেখেছি, জিঙ্ক বেশি থাকলে ডিজিঙ্কিফিকেশন বেশি হবে। তো জিঙ্ক যেটাতে কম থাকে সেটা হচ্ছে রেড গ্লাস, মানে কপার পার্সেন্টেজ বেশি, অ্যারাউন্ড 90%, জিঙ্ক কম। সো অ্যারাউন্ড 90% কপার, সেটাকে রেড গ্লাস। সো জিঙ্ক মাত্র 10% আছে, অতএব 10% এর ভিতরে আর কি জিঙ্কিফিকেশন হওয়ার পসিবিলিটি কমে আসবে। সো লেস সাসেপ্টিবল অ্যালয় ইউজ করুন। এটা থেকে আস্তে আস্তে আমরা বেটার অপশনের দিকে যাবো। এটা থেকে বেটার অপশন হচ্ছে এটা হচ্ছে লেস বেটার অপশন, এটা হচ্ছে মোর বেটার অপশন। সেটা হচ্ছে কি যে
হ্যাঁ, আমরা সবসময় তো রেড ব্রাশ ইউজ করতে পারবো না, আমাকে ইয়েলো ব্রাশ ইউজ করতে হবে। তার ইয়েলো ব্রাশের কথা বলা হচ্ছে 70-30, 70 কপার, 30 হচ্ছে জিঙ্ক। সো জিঙ্ক বেশি আছে এখানে, জিঙ্ক বেশি আছে। জিঙ্ক বেশি থাকার কারণে এখানে এটা বেশি সাসেপ্টেবল হয়ে যাবে। ওখানে যদি আমি 1% টিন অ্যাড করি ওই কপারটাতে, এইটাকে 70 জিঙ্ক এক কমিয়ে দিয়ে 1 টিন বাড়িয়ে দেওয়া হলো, এইটা তোমার ডিজিংফিকেশন রেজিস্ট্যান্স অনেক ভালো এই 1% টিন অ্যাড করার কারণে। এই জন্য এটাকে বলা হয় অ্যাডমিরালটি মেটাল। তোমরা খেয়াল করে দেখবা বা সামনে আসবে যে এই অ্যাডমিরালটি টার্মটা নেভিতে ইউজ করা হয়, নেভিদের একটা টার্ম। নেভিরা কোথায় চলে? সমুদ্রে চলে। সমুদ্রে কোন অ্যালয় বেশি ভালো? ব্রাস, ব্রোঞ্জ, এইগুলো ভালো, আমি আগেও বলেছিলাম। সেই জন্য ব্রাস, ব্রোঞ্জের নামগুলোর সাথে এই নেভিরা যে তাদের র্যাঙ্ক হিসেবে যে সমস্ত টার্মগুলো ইউজ করে সেই সমস্ত টার্মগুলো আছে। যেমন একটা হচ্ছে অ্যাডমিরালটি মেটাল। 1% অ্যাড করলে দ্যাট ইজ কোশ্চেন যদি হয় হোয়াট ইজ অ্যাডমিরালটি মেটাল, তোমাকে বলতে হবে 70% কপার, 29% জিঙ্ক and 1% tin alloy is called the admiralty metal. এটাকে মেটাল বলা হয়েছে, এটা নামকরণ হয়েছে, আসলে এটা তো অ্যালয় হওয়ার কথা, এমনি নামকরণ করা হয়েছে আর কিছু। আমি admiralty metal is better than red brass in terms of dezincification resistance, corrosion resistance. And admiralty metal থেকে আরো ভালো কি ফার্দার ইমপ্রুভমেন্ট। অ্যাডমিরালটি মেটাল যতটুকু রেজিস্ট্যান্স দেবে তার থেকে ইমপ্রুভমেন্ট যদি আমার দরকার হয় সেটা আমরা অ্যাচিভ করতে পারি স্মল অ্যামাউন্ট অফ বাই অ্যাডিং স্মল অ্যামাউন্ট অফ আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস এটসেট্রা। সেটা কি অ্যাডমিরালটি মেটালের সঙ্গে আমি যদি 0.04% মাত্র 0.04% আর্সেনিক অ্যাড করে দেই, তাহলে ওইটাকে বলা হয় আর্সেনিক্যাল অ্যাডমিরালটি মেটাল। তার ডিজিংফিকেশন করোশন রেজিস্ট্যান্স আরো বেশি। সেটার কম্পোজিশন কি? সেটা 70, 29 আপ টু দিস হচ্ছে অ্যাডমিরালটি মেটাল, তার সঙ্গে এত% আর্সেনিক। এখানে একটা কোশ্চেন আছে, স্যার এটা তো যোগ করলে 100.04 হয়ে যায়। এগুলো মাঝে মাঝে এরকম করা হয় মনে রাখার সুবিধার জন্য, ওই 0.4 আর কমানো হয়নি, বা 0.4 এখানে কম লিখলেও কিছু যায় আসে না, দ্যাট ইজ অলসো কারেক্ট। সো আর্সেনিক্যাল অ্যাডমিরালটি মেটালের করোশন রেজিস্ট্যান্স অ্যাডমিরালটি মেটাল থেকেও আরো ভালো, এবং অ্যাডমিরালটি মেটালের সঙ্গে এর কম্পোজিশনের পার্থক্য জাস্ট অ্যাডমিরালটি মেটালের যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের সাথে অনলি 0.04% আর্সেনিক আরো ভালো। এখন খুব সফিস্টিকেটেড জায়গা আমার, যেখানে নিউক্লিয়ার ইকুইপমেন্ট আছে, যেখানে করোশন মোটেই আমরা অ্যালাউ করতে চাই না, সেখানে আমাকে আরো বেশি করোশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে তোমরা সিভিয়ার করোসিভ এনভায়রনমেন্ট, খুব সিভিয়ার করোসিভ এনভায়রনমেন্ট, সেই জায়গায় আমাকে যে অ্যালয়টা বা যে মেটালটা দেবো সেটা যেন কোনোভাবে এফেক্টেড না হয়। and for critical parts এতটুকু আমি অ্যালাউ করবো না করোশন। অলমোস্ট ফর লঙ্গার টাইম 0 করোশন হতে হবে ফর লঙ্গার টাইম ক্রিটিক্যাল পার্টস এর জন্য। সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি ব্রাশটাকে অ্যাভয়েড করো, ব্রাশকে অ্যাভয়েড করে কিপ্রো নিকেল ইউজ করো। কিপ্রো নিকেলটাকে ইজ অ্যান অ্যালয়, কপার বেসড অ্যালয় উইদাউট এনি জিঙ্ক। ব্রাশ হচ্ছে দ্যাট ইজ অলসো কপার বেসড অ্যালয় হ্যাভিং জিঙ্ক, আর কিপ্রো নিকেল হচ্ছে copper based alloy without any zinc but containing nickel. So this is the composition of nickel. So সব থেকে ভালো সব হচ্ছে এইটা। অনেক বেশি করোসিভ এনভায়রনমেন্টে ক্রিটিক্যাল পার্টসে আমরা তখন আর ব্রাশ ইউজ করবো না, এগুলো ইউজ করবো। সো চারটা, প্রথমে দুইটা মেথডের কথা বলা হয়েছে, মেথড দুটো বলা হচ্ছে ইকোনমিক্যাল না, তাহলে আমরা কি কি ইউজ করতে পারি? চারটা কেসের কথা বলা হচ্ছে। ফার্স্ট ওয়ান হচ্ছে রেড ব্রাশ ইউজ করো, এটা হচ্ছে একটা সস্তা মেথড। সেকেন্ড, তার থেকে আরো ভালো মেথড হচ্ছে অ্যাডমিরালটি মেটাল, যেখানে ইয়েলো ব্রাশ 70% সঙ্গে 1% টিন অ্যাড করতে হবে। তার থেকেও ভালো হচ্ছে অ্যাডমিরালটি মেটালের সঙ্গে যদি 0.04% আর্সেনিক অ্যাড করি, ওটাকে আর্সেনিক্যাল অ্যাডমিরালটি মেটাল বলে। আর আরো ভালো পেতে চলে ব্রাশকে অ্যাভয়েড করে কিপ্রো নিকেল অ্যাড করো, কিপ্রো নিকেলের কম্পোজিশনটা তোমরা মনে রাখো। এটাই আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাস সিলেবাস, এবং এটা হচ্ছে এখানে আমাদের সিলেক্টিভ ব্লিচিং শেষ।
হ্যাঁ, আমরা 8 ফর্মস অফ পড়াশোনার এই 6টা আমরা পড়ে এসেছি। এই 6টা অলরেডি কমপ্লিট করেছি। এখন আমরা ইরোশন পড়াশোনা 7 নম্বরে। সো ইরোশন পড়াশোনার ডেফিনেশনটা একদম ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, শুধু কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভ না, মেকানিক্যাল। ইরোশন মানে মেকানিক্যাল রিঅ্যাকশন ইনভলভ, রিলেটিভ মুভমেন্ট between the machinery parts or object and the corrosive media. Corrosive media এবং machinery parts যেটা রাখা আছে দুটোর ভিতরে একটা রিলেটিভ মোশন থাকবে। সেটা কি পাইপলাইনের ভিতর দিয়ে যদি গ্যাস বা পানি যায়, পাইপলাইনের ভিতরে এখানে যে করেকশন গুলো হবে এই বডিতে, দ্যাট ইজ ইরোশন করেকশন। অথবা যে শিপ একটা যাচ্ছে সমুদ্র দিয়ে, শিপ যাচ্ছে, সমুদ্রের পানি এখানে আছে, শিপটা যে যাচ্ছে, সো এই শিপ এই বডিতে কি হবে, ইরোশন করেকশন। সো রিলেটিভ মোশন আছে বিটুইন দিস ওয়াটার, sea water and the body of the ship body. So erosion corrosion. So erosion corrosion এর ডেফিনেশনটা হচ্ছে এই কথাগুলোই এখন অনেক ল্যাঙ্গুয়েজ দা বলা হয়েছে যে রিলেটিভ মুভমেন্ট থাকবে দুইটার ভিতরে। দুইটা কি, একটা হচ্ছে আমার যে অবজেক্ট যেটা আছে সেটা, আর একটা হচ্ছে corrosive media যেটা, between a corrosive fluid and the metal surface। এই দুটোর ভিতরে রিলেটিভ মুভমেন্ট যখন থাকবে তখন করেকশনটাকে আমরা বলবো ইরোশন করেকশন। ইরোশন করেকশন কি হয়, একটা বডি যদি আমার এখানে থাকে স্থির অবস্থায়, একটা লিকুইডের ভিতরে ডুবানো থাকে বা একটা অ্যাসিডের ভিতরে ডুবানো থাকে, এরকম যেমন আমরা ওই আগের দিন করেছিলাম ইন্টারক্রানুলার করেকশন, একটা ট্যাঙ্ক বা ড্রাম ছিল, ড্রামের ভিতরে অ্যাসিড রাখছিল। সো অ্যাসিড রাখা মানে হচ্ছে এটা হচ্ছে নট ইরোশন করেকশন, অ্যাসিড রাখা আছে, তো যে করেকশন হচ্ছে ইরোশন করেকশন না। কি হয় এখানে করেকশন হয়, করেকশন প্রোডাক্টটা আমি এটা দিয়ে বুঝাই, করেকশন প্রোডাক্টটা কিছু সময় এর গায়ে লেগে থাকতে পারে, এই করেকশন প্রোডাক্ট এইরকম গায়ে লেগে থাকতে পারে। তো এই করেকশন প্রোডাক্টটা আমি যদি সুইপ আউট করে নিয়ে যাই, সরিয়ে নিয়ে যাই, তাহলে কি হয়ে যায়, আবার ফ্রেশ সারফেস আবার লিকুইডের কন্ট্যাক্টে চলে আসে। সো আবার করেকশন। কোন ক্ষেত্রে এই করেকশনটা স্পিড হবে, তোমাদেরকে আমি কোশ্চেন করছি যে এই যে করেকশন প্রোডাক্টটা এটা যদি কিছু সময় এর উপরে থাকে সেই ক্ষেত্রে করেকশনটা বেশি হবে, নাকি এটাকে যদি আমি সুইপ আউট মানে পরিষ্কার করে ফেলি, করেকশন প্রোডাক্ট হলো, পরিষ্কার করে ফেললাম, আবার ফ্রেশ সারফেস কন্ট্যাক্ট আসলো, আবার করেকশন হলো, আবার পরিষ্কার করে ফেললাম, কোন ক্ষেত্রে করেকশনটা বেশি হবে তোমাদের কনসেপশন কি বলে? রিমুভ করে, রাইট, অল অফ ইউ আর রাইট, রিমুভ করে ফেলবে। তার মানে হচ্ছে যে স্ট্যাগন্যান্ট যখন সলিউশনটা থাকে এই অবস্থায়, স্থির অবস্থায়, তখন যে করেকশন হয় তাহলে আমরা বলতে পারি ইরোশন করেকশনের সিভিয়ারিটি আরেকটু বেশি হয়। কনসিডারিং দ্য করোসিভ মিডিয়া সেম হতে হবে, এটা যদি আবার লেস করোসিভ হলো তাহলে ইরোশন করেকশন কম হবে। সেম করোসিভ সিভিয়ারিটি করোসিভ মিডিয়া যদি হয় তাহলে ইরোশন করেকশনের এক্সটেন্টটা সবসময় বেশি হবে, কারণ আমি সবসময় করছি কি ফ্রেশ মিডিয়াকে আমি এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে এনে দিচ্ছি। সো মেটাল ইজ রিমুভ ফ্রম দ্য সারফেস অ্যাজ ডিসলভড আয়ন্স। মেটালটা রিমুভ হয়ে যায়, করেকশন প্রোডাক্ট হওয়া মানে কি, আর এম আর এম থাকে না, এম প্রোডাক্ট হয়ে যায় এম প্লাস। সো এইখানে এই এম প্লাসটাকে রিমুভ হয়ে যায়, আর সলিড করেকশন প্রোডাক্ট, অথবা এম প্লাসটা আবার ওই অক্সাইড হিসেবে তৈরি হয়ে যায়, এমও হয়ে যায়। সো এমও রিয়েল এক্সাম্পল আমি আয়রন হলে Fe2O3। সো এটাকে বলা হচ্ছে সলিড করেকশন প্রোডাক্ট, এটা রিমুভ হয়ে যায়। মেটাল ইজ রিমুভড that are mechanically swept from the metal surface, mechanically removed হয়ে যায়, কারণ রিলেটিভ মোশন অফ দ্য করোসিভ মিডিয়া তাকে রিমুভ করে ফেলে। এবং এই রিমুভ হওয়ার কারণে কি হয়, আমরা সারফেসে এই যে কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যাপিয়ারেন্স দেখতে পাই, অ্যাপিয়ারেন্স বাই গ্রুপস, ওয়েভস, ভ্যালিজ, and usually exhibits a directional pattern। এবং মানে এরকম কিছু গ্রুপ দেখতে পাই। পরে একটা চিত্র আছে, নেক্সট স্লাইডে আমরা দেখবো, কিছু একটা ঢেউয়ের মতো দেখতে পাই, ভ্যালির মতো দেখতে পাই, এবং ওই নেচার গুলো, ভ্যালির নেচারটা, ঢেউয়ের নেচারটা, গ্রুপের নেচারটা থেকে আমরা বলে দিতে পারি
যে ফ্লুইডের ডিরেকশনটা, মুভমেন্টটা কোন দিকে ছিল। যেমন এইটা যদি এটা রিলেটিভ মোশন হয়, সে ফ্লুইডটা যদি এই দিকে যায়, এই সারফেসে কিছু আমি ক্যারেক্টারিস্টিক্স, কিছু প্যাটার্ন দেখতে পাবো। এই সারফেসে বলছি ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্ন দেখতে পাবো। সেই প্যাটার্ন থেকে আমি বলে দিতে পারবো এটা তুলে আনা হলো, আফটার সার্টেন সেভারাল মান্থস এটা তুলে আনা হলো সমুদ্রের পানি থেকে বা কোনো এরকম কোনো কিছু থেকে তুলে আনা, তুলে এনে এই জায়গায় যে করেকশন হলো, এই করেকশনের যে কিছু অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্সে আমি এই ধরনের কিছু জিনিস দেখতে পাবো, গ্রুপস, ওয়েভস, ভ্যালিজ, এবং সেই অ্যাপিয়ারেন্স থেকে আমি বলে দিতে পারবো যে এইটা ফ্লুইডটা ডিরেকশন কোন দিকে ছিল, এই ফ্রম লেফট টু রাইট অর ফ্রম রাইট টু লেফট, কোন দিকে ছিল আমরা বলে দিতে পারবো। সো ডিরেকশনাল প্যাটার্ন বলে দিই আমরা। নেক্সট স্লাইডে ছবিতে আমরা বুঝতে পারবো। এই যে স্লাইডটা দেখানো হচ্ছে, যে দেখো এই যে ডিরেকশনাল প্যাটার্নটা হচ্ছে এরকম। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম, দেখতে পাচ্ছ এটা কি, এটা ধরো এরকম একটা পাইপ ছিল, পাইপের ভিতর দিয়ে এই পাইপের এই নিচের অংশটা কেটে আনা হয়েছে। সো এই নিচের অংশটা এই, আর এই ইনার সাইডটা, দিস ইনার সাইড ইজ দিস সাইড, এটা আনএফেক্টেড, এই জায়গাটা দেখানো হয়নি, এফেক্টেড পোর্শনটাই দেখানো হচ্ছে। দেখো একটা ডিরেকশনাল প্যাটার্ন, এই যে একটা ডিরেকশনাল প্যাটার্ন, এটা থেকে বলে দেওয়া যায় ওয়াটার ফ্লোটা ছিল এই দিকে। কিভাবে বলে দেওয়া যায় ওয়াটার ফ্লো এইদিকে, মানে ওয়াটারটা, ওয়াটার বা তোমার করোসিভ ফ্লুইডটা সে এর গা ঘেঁষে যাবে, নট নেসেসারিলি ট্রু, যেমন এর গা ঘেঁষেও যাবে, যেমন এই সাইডেরও গা ঘেঁষে যাবে, তেমনি কিছু ওয়াটার যেতে যেতে এরকম একে ধাক্কা মারবে, ধাক্কা মেরে আবার ফিরে আসবে। সো এই পাশটাকে ধাক্কা মারবে, এই পাশে ফিরে আসবে, আবার এই পাশে ফিরে আসবে, এইরকম চলতে থাকবে। সো কিছু থাকবে স্ট্রেইট ফ্লো, আর কিছু এরকম জিগজ্যাগ ওয়েতে দুই সারফেসকে ধাক্কা মারতে মারতে সেই দিকে যাবে, ফ্রম রাইট টু লেফট। দেখো ফ্রম রাইট টু লেফট ওয়াটার ফ্লো দেখানো হচ্ছে ফ্রম রাইট টু লেফট। তো যদি এই সারফেসে যদি ধাক্কা মারে, সে ধাক্কা মেরে যখন সুইপড আউট করবে, এই জায়গাটা করেকশন হচ্ছে, আর করেকশনটা এখান থেকে রিমুভ করে নিয়ে যাচ্ছে। সো প্যাটার্নটা এরকম হচ্ছে, প্যাটার্নটা এরকম হচ্ছে। এই প্যাটার্ন থেকে বলা যায় যে ওয়াটার ফ্লো ওয়াজ ফ্রম রাইট টু লেফট। কেউ যদি কোশ্চেন করে যে ওয়াটার ফ্লো যদি লেফট থেকে রাইট হতো, তাহলে নিচের সারফেসটা এরকম হতো, এইটা আনএফেক্টেড, তারপরে হতো এটা এরকম হতো। এটা কি বোঝা যায়? জি স্যার। যুক্তিটা বোঝা যায় কেন এরকম প্যাটার্নটা হবে। ওয়াটারটা কি করতো, সে এইদিকে রাখা হতো, সো এইদিকে রাখা হতো। সো এই প্যাটার্ন থেকে দিস ইজ এ প্যাটার্ন অফ ওয়েভি প্যাটার্ন, ভ্যালি প্যাটার্ন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের প্যাটার্ন। সো আমি যখন সি ওয়াটার থেকে এই পোর্শনটা তুলে নিয়ে আসবো, অথবা এই ভিতর দিয়ে যে যাচ্ছিল কোন দিকে আমি জানি না, আমাকে এই পোর্শনটা কেটে এনে দেখানো হয়েছে, তখন আমি বলবো এই পোর্শনটা দেখে এই ডিরেকশনাল এই যে ক্যারেক্টারিস্টিক্স প্যাটার্ন থেকে আমি বলে দিতে পারবো এই ক্ষেত্রে ওয়াটার ফ্লোটা ফ্রম রাইট টু লেফট ছিল। এরকম প্যাটার্ন হলে আমি বলে দিতে পারবো ফ্লুইড ফ্লোটা ফ্রম লেফট টু রাইট ছিল। এইভাবে বলে দেওয়া যায় যে কারেকশনটা কোন হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সটা তার একটা ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যটা কেমন, সে এই ধরনের কিছু প্যাটার্ন শো করে, এবং ওই প্যাটার্নের নেচার থেকে আমরা বলে দিতে পারি যে ফ্লুইডের ডিরেকশনটা কোন দিকে ছিল, সেটা হচ্ছে এটা। এবং এইটা ভেরি শর্ট টাইম, আগের স্লাইডে বলেছি যে তোমরা নিজেরাই বলেছো যে ইরোশন কারেকশনের সিভিয়ারিটি বেশি হয়। সো ইরোশন কারেকশনের সিভিয়ারিটি বেশি হওয়া মানে অল্প সময়ে অনেক বেশি কারেকশন, এবং কারেকশনের পরিমাণটা হবে আনএক্সপেক্টেডলি লার্জ। কারণ কি আনএক্সপেক্টেডলি লার্জ কেন বলা হচ্ছে, আমরা কোনো মেটাল বা অ্যালয় রিয়েল সার্ভিস কন্ডিশনে দেওয়ার আগে তার কি পরিমাণ কারেকশন হবে, এটা কারেকশন টেস্ট করি আমরা, ল্যাবে টেস্ট করি। আর ল্যাবে ইউজুয়ালি টেস্ট করা হয়, ইউজুয়ালি টেস্ট করা হয় আন্ডার স্ট্যাটিক কন্ডিশন, নট তোমার ফ্লুইড ফ্লো দিয়ে করা হয়, ইউজুয়ালি নট ট্রু। তবে রিসেন্ট অনেক মডার্ন টেকনিক এসছে
যেখানে আমরা রিয়েল সার্ভিস কন্ডিশনেও নিয়ে আসি, সেখানে ফ্লো করানো হয়। তবে ইউজুয়ালি স্ট্যাটিক কন্ডিশনে টেস্ট করা হয়। তাহলে ইউজুয়ালি যদি আমরা স্ট্যাটিক কন্ডিশনে টেস্ট করি, তাহলে সেক্ষেত্রে যে করেশনটা আমরা ডাটাটা পাই, দ্যাট ইজ নট ইরোশন করেশন, শুধু করেশনের ডাটা পাই। কিন্তু এটা যখন সার্ভিস কন্ডিশনে নিয়ে যায়, তখন যে করেশনটা হচ্ছে সেটা ইরোশন করা হচ্ছে। তো আমি টেস্ট করে আমি যে ডাটা দিচ্ছি, সেই ডাটা মনে করো যে আমি বললাম যে 5 ডিডি করেশন রেট হচ্ছে 5 ডিডি। এমডিডি মানে এমডিডি হচ্ছে করেশনের একটা ইউনিট, মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। কিন্তু ওইটা যখন আমি সার্ভিস কন্ডিশনে নিয়ে যাব, হ্যাঁ, রিয়েল সার্ভিস কন্ডিশনে নিয়ে যাব, তখন কি হবে? ডেফিনেটলি 5 ডিডি থেকে কি হয়ে যাবে? বেশি আর কম আর সমান? বেশি স্যার। অনেক বেশি হবে, হয়ে যাবে 15 এমডিডি। কারণ আমি ল্যাবে যখন টেস্ট করেছি, ল্যাবে টেস্ট করানোর সময় আমার ওইটা স্ট্যাটিক করেশন ছিল, ইরোশন করেশন ছিল না। কিন্তু যখন আমি সার্ভিস কন্ডিশন করব, তখন দেখবো আনএক্সপেক্টেডলি হাই লার্জ হয়ে যাচ্ছে। এই কারণে ইরোশন করেশন ইনভলভ হয়ে যাচ্ছে। এখন কোন কোন পার্টসে ইরোশন করেশন হয়? অল যে সমস্ত পার্টস মুভিং ফ্লুইডের সাথে ইনভলভ থাকে তারা সাবজেক্টেড টু ইরোশন করেশন। যেমন কোথায়? যেমন পাইপিং সিস্টেমে, পার্টিকুলারলি যেখানে বেন্ড থাকে সেই জায়গাটা। এলবো থাকে, এলবো বেন্ড একই ধরনের, এলবো মানে কোনটা বাঁকা থাকে, টি থাকে, টি এলবো বা বেন্ড মানে হচ্ছে এরকম একটা পাইপ আছে, এরকম একটা পাইপ আছে এরকম। সো দিস ইজ দ্য বেন্ড অথবা এলবো, এই জায়গাটা আমরা দুটোই করি, দুটোই করি। এখানে এই পাইপের ভিতরে যখন ফ্লুইড যায়, ফ্লুইড যাচ্ছে যখন এই সারফেসে করেশন হচ্ছে, এই বোথ ইনার সারফেসে করেশন হচ্ছে, ইরোশন করেশন হচ্ছে। কিন্তু বেশি ইরোশন করেশনটা হয় কোন জায়গায়? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটায় বেশি। সো ফ্লুইডটা এসে এই জায়গায় এসে একটা ধাক্কা মারে জন্য, এই সারফেসে অত বেশি ধাক্কা মারে না, এই সারফেস ঘেসে যায়। আর ফ্লুইডটা এসে এই জায়গায় ধাক্কা মেরে, তারপরে এই জায়গায় ধাক্কা মেরে, তারপর ঘুরে, তারপর সে নিচে। সো এই সারফেসেও বেশি করেশন হয়। সো এই জায়গাটায় এটা হচ্ছে এলবোর মতো, আমাদের কোনিয়ার মতো, অথবা বেন্ডের মতো, অথবা টি। কেমন? যে ফ্লুইড এইভাবে আসছে, এইভাবে আসছে, আসার পরে আমরা কোনো কারণে আমার ইন্ডাস্ট্রি পারপাজের কারণে দুই দিকে দুটো ফ্লো নিতে হচ্ছে, সো এটা টি বলা হয়। ফ্লুইড এইদিকে আসছে, এসে এখান থেকে এসে এইদিকে একটা ফ্লো আমরা নিয়ে যাচ্ছি, এদিকে একটা ফ্লো আমরা নিয়ে যাচ্ছি। সো এই টি এই জায়গাটায় জোরে ধাক্কা মারে, সো এই জায়গাটায় করেশন সিভিয়ার। সো টি। ভালভস আমরা জানি একবার খুলে একবার বন্ধ হয়। আর্মস, সো এই সমস্ত জায়গায় ফ্লুইড গুলো জোরে জোরে ধাক্কা মারে। ব্লোয়ার, প্রোপেলার ছবি একটা এখানে দেখানো হচ্ছে, যে প্রোপেলার, ইম্পেলার, টারবাইন ব্লেডস। আমাদের বাসায় যে ফ্যান গুলো আছে, সিলিং ফ্যান গুলো যেগুলো ঘোরে, দেখবা এগুলো অনেকদিন পরে যখন করেশন হয়, করেশন কোন জায়গাটায় বেশি হয়? একটা ব্লেড, ফ্যানের ব্লেডটা হচ্ছে এরকম একটা ব্লেড। খেয়াল করে দেখবা করেশনটাই কিনারায় বেশি, কারণ ফ্যানটা যখন ঘুরে এইদিকে, প্রথম ধাক্কাটা লাগে এই কিনার, আর সারফেস দিয়ে কি হয়, এই ইনক্লাইন্ড অবস্থায় একটু ধাক্কা লেগে বাতাসটা এরকম সরে যায়। কিন্তু এই 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 কিনারের সারফেসের সাথে ভার্টিক্যালি একটা ধাক্কা লাগে সবসময়। অনেকদিন পরে দেখবা যেটা করেশন হয়ে গেছে, যদি এগুলো পেইন্ট থাকে খুব অল্প সময় দেখা যায় না। গ্রাম দেশে যারা গরিব মানুষ একটা ফ্যান বারবার ইউজ করছে, অত পরিষ্কারও করে না, তারপরে কম দামি ফ্যান কিনেছে, তাদের ফ্যানগুলো দেখবা, অথবা আমাদের ইয়েতে দেখতে পারো, অ্যানালাইসিস ল্যাবে যখন যাবে একবার একটু খেয়াল করে দেখবে, অ্যানালাইসিস ল্যাবে করেসিভ এনভায়রনমেন্ট থাকে, ফ্যানগুলো করেশন হয়ে গেছে এবং মাঝখানে পেইন্ট আছে, এই জায়গায় পেইন্ট আছে, কিন্তু এই ধারগুলো তুমি আয়রন অক্সাইড দেখতে পাচ্ছ, দেখবা রেড কালার দেখতে পাবে, ব্রাউনিশ কিনারগুলো দেখতে পাবে। সো টারবাইন ব্লেড যেগুলো, এইগুলো। সো এই ইম্পেলার, প্রোপেলার, এগুলো কি করে? ইম্পেলার, প্রোপেলার কি হয়? এই যে জাহাজের বা শিপের, লঞ্চের পিছনে থাকে, এগুলো পানির ভিতরে খুব জোরে ঘুরতে থাকে। জোরে ঘোরার কারণে ওখানে যে একটা ব্যাকওয়ার্ড ফ্লো হয়, সেই ব্যাকওয়ার্ড ফ্লোটা লঞ্চকে সামনের দিকে নিয়ে। ফলে এখানে, এবং তোমরা যারা ওই স্টিমারে করে অথবা ফেরিতে করে পার হয়েছে, যখন পিছনে থেকেছো, তখন তোমরা দেখতে পাবে বিশাল একটা টার্বুলেন্স হচ্ছে নদীর পানির ভিতরে। সেই টার্বুলেন্সটা করে কি? সেই টার্বুলেন্স মানে পানির সঙ্গে সবসময় এই ব্লেডের ধাক্কা লাগে, ফলে এই সমস্ত জায়গায় ইরোশন করেশন। এক্সাম্পল হচ্ছে এইগুলো, ইরোশন করেশন কোন কোন ইকুইপমেন্টে হয় তার এক্সাম্পল হচ্ছে এইগুলো। বেশি কোনগুলো হয়? যেখানে বেন্ড আছে,
এলভো আছে, টি আছে, এবং তার এক্সাম্পল গুলো কি, যে প্রোপেলার, ইম্পেলার, টারবাইন, ব্লেডস, এটসেট্রা। ভেলোসিটির ইফেক্টটা কি? সো ফ্লুইড একটা আছে, করসিভ ফ্লুইড, তার মানে সে একটা পার্টিকুলার একটা ভেলোসিটিতে সে মুভ করছে। সো ভেলোসিটি অফ দ্য corrosive fluid plays an important role. এখন ভেলোসিটি বাড়লে করশন বাড়বে, আমাদের কমন কনসেপ্ট তাই বলে, সব ক্ষেত্রে তা না। ভেলোসিটি বাড়লে করশন কমতেও পারে, ঠিক আছে, ওটা আমরা পরে বলবো। সো এটা ডিপেন্ডস, ভেলোসিটি বাড়লে করশন বাড়বে নাকি করশন কমবে, সেটা তার করশন মেকানিজমের উপর নির্ভর করে। এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করবো সেই মেকানিজমটা কি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভেলোসিটি বাড়লে, আমাদের কমন কনসেপ্ট বলছে ভেলোসিটি বাড়লে করশন বাড়বে, তাহলে আমরা বুঝতে পারছি না ভেলোসিটি বাড়লে আবার করশন কি করে কমে। মেকানিজমটা যখন আলোচনা করবো পরের স্লাইডে, তখন আমরা বুঝতে পারবো। এখন একটা ক্রিটিক্যাল ভেলোসিটি আছে, VCR। সো আচ্ছা, এখান থেকে আমরা বলি তাহলে বাড়ুক আর কমুক, ওই দুটাকে একসঙ্গে আমরা বলতে পারি ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি করশন চেঞ্জ হবে। সো ভেলোসিটি বাড়লে করশন যদি বাড়ে, সেটাকে আমরা বলতে পারি ভেলোসিটি বাড়লে করশন চেঞ্জ হবে। আবার ভেলোসিটি বাড়লে করশন যদি কমে, সেটাকেও আমরা বলতে পারি করশন চেঞ্জ হবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আমি বলছি যে বাড়া বা কমার কথা না বলে আমি বলছি করশন চেঞ্জ is proportional to the velocity. চেঞ্জটা বাড়াও হতে পারে, কমাও হতে পারে, দুটোকে ইনক্লুড করে চেঞ্জটা, তাই না? সো ভেলোসিটি বাড়লে করশন চেঞ্জটা বাড়বে, কোন ক্ষেত্রে কমে আসবে, কোন ক্ষেত্রে বেড়ে যাবে, এক থাকবে না, চেঞ্জ একটা হবে। এখন এই চেঞ্জটা কোন জায়গায় কেমন হবে বলা হচ্ছে, একটা ক্রিটিক্যাল ভেলোসিটি আছে VCR। এই VCR এর থেকে যদি ভেলোসিটিটা বেশি হয়, তাহলে অ্যাটাক মানে হচ্ছে ওই করশন চেঞ্জটাকেই বলা হচ্ছে করশন চেঞ্জ which increase rapidly. একটু বোঝো যে করসিভ মিডিয়ার ভেলোসিটি যদি তার ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হয়, তাহলে অ্যাটাক বলতে করশন চেঞ্জটা তখন র্যাপিডলি হয়। আর যদি ভেলোসিটি লেস দেন, ভেলোসিটি আমি এখানে লিখি, ভেলোসিটি যদি লেস দেন ভি ক্রিটিক্যাল হয়, তাহলে অ্যাটাকের চেঞ্জটা মানে করশন চেঞ্জ ইজ এ স্মল অল্প পরিমাণ। সেই কথাটা এখানে বলা আছে, ভেলোসিটি ইফেক্ট ইজ এ স্মল অর সিভিয়ার। এই স্মলটা কোন ক্ষেত্রে সত্য? এনিবডি? অবলিকটা আছে, ভেলোসিটি ইফেক্ট ইজ এ স্মল, স্মলটা কোন ক্ষেত্রে সত্য? when velocity ছোট is less than v critical, right? আর সিভিয়ারটা কোন ক্ষেত্রে সত্য? v critical এর থেকে যখন বেশি হয়। যতক্ষণ না v critical until a v critical is reached, ততক্ষণই ইফেক্ট নীল হতে পারে, অথবা খুব স্লোলি চেঞ্জ হচ্ছে। আর যখন v critical থেকে বেশি, তখন র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। আমি ডান সাইডে একটা এক্সাম্পল দেখাচ্ছি। বলা হচ্ছে কি, বিভিন্ন মেটাল দেওয়া আছে, বিভিন্ন মেটাল এখানে দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের থেকে স্ক্যান করা আনা হচ্ছে, এবং করশনটাকে বলা হচ্ছে অফ মেটালস। ইউনিটটা কি? এমডিডি মানে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। মানে ওয়েট চেঞ্জ প্রতি ডেসিমিটার স্কয়ার উপরে প্রতি ডে উপরে, ইউনিট টাইম আনতে হয় এবং ইউনিট এরিয়া আনতে হয়। এই মেটালগুলো কি করা আছে? সি ওয়াটারে রাখা আছে, মুভিং সি ওয়াটার at different velocities. দেখো সি ওয়াটারে কি কার্বন স্টিলের করশন রেজিস্ট্যান্স কেমন হবে? পুয়ার আর ভালো, অনেক পুয়ার করশন রেজিস্ট্যান্স, করশন অনেক বেশি হবে। দেখো ভেলোসিটি যখন 1 ফিট পার সেকেন্ড, 4 ফিট পার সেকেন্ড, 27 ফিট পার সেকেন্ড। আর দেখো 1 ফিট পার সেকেন্ডে এমডিটি হচ্ছে 34,
4 ফিট পার সেকেন্ডে 72, একটু বেড়েছে বলবো, আর 27 ফিট পার সেকেন্ডে 254, অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল ভেলোসিটিটা কোন জায়গায় আছে, হেয়ার অর হেয়ার? 4 feet 4 feet per second. 4 ফিটের পরে এখানে ধাই ধাই করে বেড়ে গেছে। তাহলে আফটার 4 ফিট পার সেকেন্ড কোথাও একটা আছে। অন্যান্য কতগুলো মেটাল দেখি, দেখো সিলিকন, ব্রোঞ্জ। ব্রোঞ্জে, সি ওয়াটারে ব্রোঞ্জের করেশন রেজিস্ট্যান্স কেমন, ভালো না খারাপ? করেশন রেজিস্ট্যান্স ভালো স্যার। ভালো, ভালো করেশন রেজিস্ট্যান্স ভালো। ব্রাস, ব্রোঞ্জ, এগুলো সি ওয়াটারে করেশন রেজিস্ট্যান্স ভালো স্টিলের থেকে। সেই জন্য দেখো এই স্টিলের করেশন বেশি হয়েছে, দেখো এমডিটি বেশি, আর এইগুলো ব্রাস, ব্রোঞ্জে দেখো কম হয়েছে। হ্যাঁ, 1 2 4 1 তাহলে একটু কমে গেছে, কমতেও পারে। সো চেঞ্জ হচ্ছে, 7 2 চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটা কম। সো এই ক্ষেত্রেও আমরা বলতে পারি 4 এর পরে যে দেখো বেশি আবার। এই ক্ষেত্রে এই তিনটা আমি আন্ডারলাইন করলাম, এই তিনটার জন্য আমরা বলতে পারি ভি ক্রিটিক্যাল হচ্ছে অলসো আফটার 4 ফিট পার সেকেন্ড, তাই না? ঠিক আছে তো? অন্য মেটালের জন্য কার্বন স্টিলেরটা প্রথমেই বলেছি, সেটা আবার এখন দেখানো হলো, সেক্ষেত্রেও 4 ফিট পার সেকেন্ডের বেশি। এই ক্ষেত্রে দেখো স্টেনলেস স্টিল 316 হ্যাস্টালয় টাইটেনিয়াম, এই তিনটে অ্যালয়ের নাম আমি আগেও বলেছি। 316টা মনে হয় বলা হয়নি, 347 বলা আছে। তোমরা জেনেছো 304 কোনটা? হ্যাঁ, কত? ক্রোমিয়াম 18 তাই না? 18 আর একটা বলা হয়েছে 347 তাই না? 347 কোনটা? 18 আর 2% হচ্ছে কলাম্বিয়াম তাই না? হ্যাঁ, 1882। আর 316 হচ্ছে সেটাও 1882 ওটা হচ্ছে মলিবডেনাম। এটাও খুব ভালো। এটা মনে হয় ওই যে আমি 230 পড়াশোনা করেছিলাম, কোথায় জায়গায় বলেছিলাম মনে হয়। যাই হোক, এটা খুব এক্সপেন্সিভ, এবং আমি বলেছিলাম যে স্টেনলেস স্টিল করেশন কম, তারপরে এগুলো হচ্ছে ওয়েল নন স্টেনলেস স্টিল 304 347 316 এবং খুব দামি 347 316 304 থেকে আরো দামি। সেইটা দেখো করেশন, এটা 1, এটা 0, এটা লেস দ্যান 1, চেঞ্জ খুব মাইনর। তার মানে এর ক্রিটিক্যাল কোথায়? 316 এর জন্য কোথায় বলবো আমি? কোথায় বলবো? তোমাদের কনসেপ্ট কি বলে? ক্রিটিক্যাল কোথায়? এনিবডি? 1 থেকে 0 এর মধ্যে। 1 থেকে বাইরে স্যার, বাইরে, 27 এর বাইরে, এখন এসে পৌঁছায়নি, মানে 27 পর্যন্ত আসেনি। ক্রিটিক্যাল আরো অনেক পরে আছে, এদিকে কোথাও আছে। সেই জন্য তো কোনো অলমোস্ট নেগলিজেবল সেন্স, অলমোস্ট নাথিং। হ্যান্ডস্টালায়ও তাই, এটা 3, এটা 1 থেকে বেশি বলা যাবে না। এর ক্রিটিক্যাল আরো পরে। আর টিটেনিয়াম আমি বলেছিলাম একটা ইউনিক অ্যালয় মানে হচ্ছে ইউনিক অ্যালয় আর ইউনিক মেটাল। এটা হচ্ছে বায়োমেটেরিয়াল হিসেবে হিউম্যান বডিতে ইউজ করা হয়। হ্যাঁ, অলমোস্ট ইন এভরি এনভায়রনমেন্ট এর করেশন রেজিস্ট্যান্স খুবই ভালো, এই জন্য এটাকে ইউনিক বলা হয়। দেখো 0 ড্যাশ লাইন মানে হচ্ছে ডাটাটা নাই, এখানেও 0, সো আরো পরে। সো এই দুটার জন্য আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি এখনো পাইনি। সো ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্টটা তোমরা বুঝেছো আশা করি। সো এইটা এখন আমাদের বাকি থাকলো যে কোন ক্ষেত্রে ভেলোসিটি বাড়লে করেশন বাড়ে, কোন ক্ষেত্রে ভেলোসিটি বাড়লে করেশন কমে। এটা মেকানিজমের উপর ডিপেন্ড করে। আমরা পরের স্লাইডের দিকে যাই। এটা বলা হচ্ছে যে করেশন মেকানিজমের উপর ডিপেন্ড করে কি হয়, ভেলোসিটি ইনক্রিজ ভেলোসিটি মে ইনক্রিজ অ্যাটাক মানে করেশন। ভেলোসিটি বাড়লে করেশন বাড়তে পারে, আবার করেশন কমতে পারে। সেটা কার উপর ডিপেন্ড করে? করেশন মেকানিজমের ডিপেন্ড করে। সেই মেকানিজমটা আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে যে করসিভ মিডিয়াটা আমরা দেই, আমরা করসিভ মিডিয়াতে করেশন কমানোর জন্য মাঝে মাঝে কি করি? ইনহিবিটর অ্যাড করি। ইনহিবিটর একটা কমন মেথড in every type of corrosion. বলা হচ্ছে না, adding inhibitor to decrease corrosion is a common method in almost all type of corrosion. তাহলে ইনহিবিটর মেটালের সঙ্গে কি করে? কন্ট্যাক্টে আসে, তাই তো?
তা এখন আমার আর করসিভ মিডিয়া যেটা সেটাও মেটালের কন্ট্যাক্টে আসে। এখন যে এইটা হচ্ছে আমার মেটালিক একটা অবজেক্ট আছে, মেটালিক একটা অবজেক্ট আছে এখানে, মেটালিক একটা অবজেক্ট আছে। এখন যখন আমি করসিভ মিডিয়া এই দিক দিয়ে যাচ্ছে তখন এই তিনটা এইগুলো হচ্ছে করসিভ স্পেসিস, অক্সিজেন করশন রেজিস্ট্যান্স বাড়ায়, করশন বাড়ায়, হাইড্রোজেন সালফাইড এইগুলো। সো এইগুলো যখন যাচ্ছে, এই জিনিসগুলো যখন যাচ্ছে, সো এইগুলো যদি না যায়, স্থির অবস্থায় থাকে, তাহলে এই মেটালিক অবজেক্টটা সবসময় এইগুলোর কন্ট্যাক্টে আছে, তাই না? স্থির অবস্থায় থাকলে সবসময় এইগুলো কন্ট্যাক্টে আছে। এখন যখন একটা ভেলোসিটিতে যাচ্ছে তখন এগুলো সবসময় কন্ট্যাক্টটা নাই। আরবিট্রারি একটা কিছু ধরে নেই, হাইড্রোজেন সালফাইড আমি একটা পার্টিকেল হিসেবে ধরে নিই। সো হাইড্রোজেন সালফাইড যদি স্থির অবস্থায় থাকে, হাইড্রোজেন সালফাইডটা এই পার্টিকেলটা এর কন্ট্যাক্টে আছে। সো ধরে নাও এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S। আর একটা ইনহিবিটর, এটা মনে করো একটা ইনহিবিটর, এটাকে আই দিলাম, আই। সো স্থির অবস্থায় ইনহিবিটরটা এর কন্ট্যাক্টে আছে, হাইড্রোজেন সালফাইড এর কন্ট্যাক্টে আছে। হাইড্রোজেন সালফাইড কি করছে? মেটালকে করশন করাচ্ছে। আর ইনহিবিটরটা কন্ট্যাক্টে থেকে কি করছে? মেটালকে করশন হতে দিচ্ছে না। এখন আমি যখন একটা পার্টিকুলার ভেলোসিটিতে এটা ফ্লো করব, তখন হাইড্রোজেন সালফাইডও সবসময় এর গায়ে লেগে নেই, পার্টিকুলার ভেলোসিটিতে এর গা দিয়ে সরে যাচ্ছে। আবার ইনহিবিটরটাও একটা পার্টিকুলার ভেলোসিটিতে গা দিয়ে সরে যাচ্ছে। এখন কার অ্যাকশনটা কত সময় এই আমার অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট কার অ্যাকশনটা কত সময় মেটালের অবজেক্টের গায়ে অ্যাক্টিভ থাকছে। যদি পার্টিকুলার একটা ভেলোসিটির জন্য হাইড্রোজেন সালফাইডের ইফেক্টটা মানে কন্ট্যাক্টটা এই অবজেক্টের সঙ্গে বেশি হয়, শুধু কন্ট্যাক্টটা না, ইফেক্টটাই বলতে হবে, দেন ইনহিবিটরের ইফেক্টটা, ইনহিবিটর করশন হতে দিবে না। পার্টিকুলার একটা ভেলোসিটিতে করসিভ মিডিয়া ইফেক্টটা টু মেক করশন অফ দ্য অবজেক্ট যদি ইনহিবিটরের ইফেক্ট থেকে বেশি হয়, তাহলে ওই পার্টিকুলার ভেলোসিটিতে কি হবে? করশন বাড়বে। আর অন্য আর একটা পার্টিকুলার ভেলোসিটিতে এমন হতে পারে ইনহিবিটরের ইফেক্টটা ওই করসিভ যে মিডিয়াটা আছে তার ইফেক্টে বেড়ে যেতে পারে, ইনহিবিটরের ইফেক্টটা। সেই ক্ষেত্রে হবে কি? করশনটা ওই পার্টিকুলার ভেলোসিটিতে কমবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, পার্টিকুলার একটা ভেলোসিটিতে আমার দুইটা ইফেক্ট হবে। এই করসিভ মিডিয়া গুলো তার সাথে সাথে চেঞ্জ হয়। সো যেহেতু এটার ইফেক্ট হচ্ছে করসিভ ইফেক্ট, এটা চেঞ্জ হবে কার সাথে? করসিভ এর ভেলোসিটির সাথে সাথে। আর ইনহিবিটর এটাও ভেলোসিটির সাথে সাথে চেঞ্জ হবে। এইটার ইফেক্টটা কি? করসিভ ইফেক্ট। আর এই এন্টি করসিভ ইফেক্ট। পার্টিকুলার একটা ভেলোসিটিতে যদি এই ইফেক্টটা বেশি হয় দেন এই ইফেক্ট, ইনহিবিটর ইফেক্ট, তাহলে ওই ভেলোসিটিতে করশন বাড়বে। আর অন্য আরেকটা ভেলোসিটিতে যদি ইনহিবিটরের ইফেক্টটা বেশি হয় করসিভ ইফেক্টের থেকে, তাহলে ওই ভেলোসিটিতে করশনটা কমবে, কারণ অ্যান্টি করশন ইফেক্টটা কমে যাচ্ছে। অ্যাটাক অন স্টেট ইজ ইনক্রিজড, বেড়ে যাবে, বাই ইনক্রিজিং সাপ্লাই অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড টু মেটাল সারফেস। মেটাল সারফেসে যদি এইগুলোর ইফেক্টটা এখানে সাপ্লাই দিয়ে বলা হচ্ছে বাড়ে, তাহলে করশন ভেলোসিটি বাড়ার সাথে করশন বাড়বে, কিন্তু কমে আসবে। অ্যাটাক ইজ ডিক্রিজড বাই ইনক্রিজিং দ্য ইফেক্টিভনেস অফ দ্য ইনহিবিটরস। ইনহিবিটরের ইফেক্টিভনেসটা যদি বেড়ে যায় করশন ভেলোসিটি বাড়ার সাথে সাথে, তাহলে করশনটা কমে আসবে। এক্সাম্পল হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রি, এখানে ট্যাপ ওয়াটার বলতে আমরা খাওয়ার পানিটাকে বোঝাচ্ছি না,
ইন্ডাস্ট্রির যে পানি সাপ্লাই দেওয়া হয় পাইপলাইনের ভিতর দিয়ে ইন্ডাস্ট্রি থেকে যে পানি যায়, এই পানি সাধারণত নদী, আমাদের দেশে নদীর পানি নেওয়া হয়, রিভার ওয়াটার নেওয়া হয়, অন্যান্য দেশে সি ওয়াটার নেওয়া হয়। সো এই পাইপলাইনের ভিতর দিয়ে তোমার কি যায়, ওয়াটার যায়, এবং এই পাইপলাইন আমার ইন্ডাস্ট্রিতে পানি দরকার, কুলিং সিস্টেমের জন্য পানি দরকার হয়, স্টিল মিলেও দরকার হয়, ওয়াটার রিজার্ভার থাকে স্টিল মিলে। এই কুলিং সিস্টেমের জন্য এখান থেকে পানি পাই। এই পানি আমরা খাই না। এটা অলওয়েজ রিভার ওয়াটার, সি ওয়াটার, এটা হচ্ছে করোসিভ মিডিয়া। এই করেশন, এই পাইপের করেশন যাতে কম হয়, এই জন্য এখানে কি করা হয়, ইনহিবিটর দিয়ে দেওয়া হয়। সো এই পানি যে সমুদ্র বা রিভার থেকে যে পানি নেওয়া হচ্ছে তার সঙ্গে ইনহিবিটর অ্যাড করা হচ্ছে। ইনহিবিটর অ্যাড করা হচ্ছে। তো দেখা গেছে এই সোডিয়াম নাইট্রেট হচ্ছে একটা ইনহিবিটরের নাম, সোডিয়াম নাইট্রেট। যখন এই হাই ভেলোসিটিতে যখন এটার ভিতর দিয়ে পাস করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, পাইপটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সোডিয়াম নাইট্রেটের পরিমাণটা কম লাগছে। কনসেপ্টটা বুঝতে পেরেছে? যে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য যখন হাই ভেলোসিটিতে আমরা পানি ফ্লো করছি, তখন ইনহিবিটরের পরিমাণটা কম লাগছে। তার মানে কি? তার মানে হাই ভেলোসিটিতে করশনটা কমে যায়, সেই জন্য ইনহিবিটরের পরিমাণটা কম লাগে। কিন্তু স্লো ভেলোসিটিতে যদি এটা যায়, তখন এটাকে প্রোটেকশনের জন্য সোডিয়াম নাইট্রেটের পরিমাণটা বেশি লাগে। তার মানে স্লো ভেলোসিটিতে যাওয়ার সময় করশনটা বেশি হয়। সো হাই ভেলোসিটিতে করশনটা কম হয়, কারণ ইনহিবিটরের ইফেক্টটা বেশি হয়। Less sodium nitrate is needed at high velocity to protect still corrosion in tap water. এছাড়া আর কি করে? সো হাই এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? সো হাই ভেলোসিটি ফেভারস আস। হাই ভেলোসিটি, ইনক্রিজ ইন ভেলোসিটি ইজ ফেভারেবল। এই একটা মেকানিজম বলা হলো। আরো কিছু মেকানিজম আছে, যেমন এই আরেকটা মেকানিজম, সেটা হচ্ছে কি, করশন যে আমার কি করশন হচ্ছে, ইরেশন করশন। ইরেশন করশনের সাথে অন্য করশন হতে পারে। তোমরা একটু ক্রেভিস করশনের কথা চিন্তা করো। ক্রেভিস করশনে বলা হয়েছিল যে এরকম একটা পাইপের ভিতর দিয়ে যদি কিছু ফ্লো করে, প্রিভেনশন অফ ক্রেভিস করশন আমি তোমাদেরকে বলেছিলাম একটা মেথড, যে এর ভিতর দিয়ে যদি কোনো ফ্লুইড যেতে থাকে আর কোনো একটা ডার্ট পার্টিকেল বা করসিভ পার্টিকেল যদি এখানে জমে থাকে, স্লো ভেলোসিটিতে যেটা যাচ্ছে, এটা মনে করে একটু বড়, এই স্লো ভেলোসিটিতে এই ডার্টটা থেকে সরাতে পারছে না, সো লিকুইড এখান দিয়ে সরে যাচ্ছে। তাহলে কি হবে? এই লিকুইড কি হবে, এইটার ভিতরে ঢুকতে পড়বে। এই ইন্টারফেসটা কি ক্রেভিস না? জি স্যার। এটা ক্রেভিস। তাহলে স্লো ভেলোসিটিতে গেলে ফ্লুইড এটার ভিতরে ঢুকে পড়ে এর ভিতরে ক্রেভিস করশন ঘটাবে। তাহলে ক্রেভিস করশন স্লো ভেলোসিটিতে গেলে ওই ইরেশন করশনের সাথে আবার একটা ক্রেভিস করশন অ্যাড হচ্ছে। কিন্তু যদি হাই ভেলোসিটিতে যায়, ভেলোসিটি ইজ টু হাই, তখন কি করবে? ওই ক্রেভিস করশন পড়ানোর সময় বলা হয়েছিল যে এটাকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে, যাতে এইভাবে ডিপোজিটটা না থেকে যায়, সেই চিন্তা আমাকে করতে হবে। হাই ভেলোসিটিতে গেলে কি হবে? এটাকে সুইপ আপ করে নিয়ে চলে যাবে। সো ক্রেভিস করশন উইল নট অফার। সো তাহলে এই হাই ভেলোসিটিতে তাহলে ক্রেভিস করশনটা হতে পারছে না, টোটাল করশনটা কমে যাচ্ছে। সো হাই ভেলোসিটি প্রিভেন্টস দ্য ডিপোজিশন অফ সিল্ট অর ডার্ট, যেটা ক্রেভিস করশন ঘটায়। সো অ্যাটাক ইজ রিডিউস, আলটিমেটলি মোটের উপর করশনটা কমে আসছে। তো আমরা যেটা জানলাম যে হাই ভেলোসিটিতে করশন কমতেও পারে। আরো কিছু এক্সাম্পল আছে, এটা নেক্সট ক্লাসে। লেকচার এখান থেকে শেষ পর্যন্ত। তোমাদের বুধবারে ক্লাস টেস্ট হবে 10:05 থেকে 10:25 পর্যন্ত, 20 মিনিট টাইম। রোল নাম্বার 1, Yes, sir. Achi. 2, Yes, sir. 3, Yes, sir. 3, Yes, sir. okay, 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 6, yes, sir. yes, Yes, sir. No five. okay, present 7, Shimanto,
Yes, sir. সীমান্ত আছো? হ্যাঁ আছো। ওকে। 8, Yes, sir. 9, Yes, sir. 10, 10. ওকে আছো। 10 একটু 11 11 Yes, sir. বলবে 10 10-11 দুজনই আছে। 12, Yes, sir. 13, Yes, sir. 14, 9 young, 15, Yes, sir. 16, Yes, sir. 16, Yes, 17, Yes, sir. 18, 9, 18 to 9, 18 absent na, permanent absent na, Yes, sir. 19, Yes, sir. 19, Yes, sir. Sajjad 19. Rahman, Yes, sir. 19, sir. and Yes, sir. okay 19 days, 20, Yes, sir. 21, 22, sir. please absent, Yes, sir. 22. 24, DH 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, অপূর্ব কুমার সরকার আচ্ছা 41, 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Roll number 50, Atik Shah. Yes, sir. Atik Shah. Sir, present. Okay, acho. 15 series 22, Yes, sir. 12 series 19. Yes, sir. Acha, absent there is 14. Roll number 14 acho. 14 14 acha chat ye dekhi kuch ekta message asche. 41 present yes. Roll number 14 ki acho? দুইজন absent 14 আর 45 কালকে সেশনাল ক্লাস আর বুধবারের দিন 10টা 5-এ সেকেন্ড ক্লাস টেস্ট আপ টু সিলেক্টিভ রিচিং